দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বাসভবনে ঢুকে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করার পর ইউন সুককে গ্রেফতারের প্রচেষ্টা আপাতত স্থগিত করেছে তারা। এদিকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ঠিক 1 মাস আগে 3 ডিসেম্বর সবাইকে হতবাক করে দেশে সামরিক আইন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। এবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুককে গ্রেফতার করতে তার বাসভবন ঘেরাও করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জ্যেষ্ঠ কৌঁসুলি সহ তদন্তকারী কর্মীরা কড়া নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ওই বাসভবনে ঢোকার চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউএনহাব জানিয়েছে, ইয়োলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের প্রতিহত করেছে। এরপরই ইউনসুককে গ্রেপ্তারের প্রচেষ্টা স্থগিত করে কর্তৃপক্ষ। তদন্তকারীরা বলেছেন তারা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এর আগে দক্ষিণ কোরিয়ার একটি আদালত গত মঙ্গলবার ইউনসুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছিল। এদিকে ইয়োলকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এর মাঝেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় দেশটির 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। অভিযুক্ত 2 উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হলেন সেনাপ্রধান পার্ক আন সু ও সেনাবাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডার কিয়াক জং জিউং। বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই 2 সামরিক কমান্ডারকে অভিযুক্ত করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, 71। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় জেজু এয়ারের প্রধান নির্বাহী কিম ই বাইকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু করার মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ একটি বিবৃতিতে বলেছে, তারা যত দ্রুত সম্ভব এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এতে বলা হয়, তদন্ত দল জেজু এয়ারের সিইও কিম ই বাইকে সহ 2 ব্যক্তির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার পুলিশ বিমান দুর্ঘটনার তদন্তের অংশ হিসাবে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেটরের অফিসে অভিযান চালিয়েছে। গত রবিবারের ওই বিমান দুর্ঘটনায় 6 ক্রু সহ মোট 181 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকি 179 জন মারা যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ছোট আকৃতির এই বিমানটি ফুলারটন মিউনিসিপাল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই ঘটনায় আহতদের বাকি 8 জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন্স RV-10। ছোট মডেলের বিমানটিতে ক্রু সহ 4 জন বসতে পারেন। এর আগে গেল নভেম্বরে ফুলারটন বিমানবন্দরে আলাদা এক দুর্ঘটনায় 2 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে নতুন বছর উদযাপনের সময় মানুষের ভিড়ে ট্রাক হানা এবং গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করেছে কর্তৃপক্ষ। লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল এক সাক্ষাৎকারে জানান, বুধবার রাতে নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে এই হামলার সন্দেহভাজন শামসুদ্দিন জব্বার একা ঘটাননি, আরও অনেকে তার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তিনি বলেন, কর্তৃপক্ষ ধারণা করছে নিউ অরলিন্সে হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যে একটি বাসায় লাগা আগুনের সাথে বোরবন স্ট্রিটে হামলার ঘটনার যোগ আছে। হামলায় যে বিস্ফোরক ব্যবহার হয়েছে সেটি ওই বাসায় বানানো হচ্ছিল। বাসা ভাড়া নিয়ে বিস্ফোরক বানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জঙ্গি গোষ্ঠী IS এর প্রতি আনুগত্য প্রদর্শন করা সন্দেহভাজন হামলাকারী শামসুদ্দিন জব্বার সম্পর্কে আরও তথ্য জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। বুধবার রাতের এই ঘটনাটি সন্ত্রাসবাদী কোনো কাজ করে কিনা তা তদন্ত করে দেখছে এফবিআই। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা সাইবার ট্রাকটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পাওয়ার 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে দমকল বাহিনী। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি নাইট ক্লাবের বাইরে এলোপাথারি গুলিতে আহত হয়েছেন অন্তত 10 জন। এদিন রাতে অ্যামাজোরা ইভেন্ট হলে এই ঘটনায় আহতদের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। তবে তাদের কারো প্রাণ সংশয় নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। ক্লাবের বাইরে অপেক্ষমান প্রায় 15 জনের দিকে 4 বন্দুকধারী অন্তত 30 রাউন্ড গুলি চালায়। এরপর একটি সেডান গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তাদের খুঁজছে পুলিশ। তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স এবং জেনারেল ডায়নামিক্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে অভিশপ্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে চীনে আমদানি ও রফতানি কার্যক্রম এবং বিনিয়োগ স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্পৃক্ত থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গেল সপ্তাহে 7টি মার্কিন প্রতিষ্ঠানের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীন জানিয়েছে এখন পর্যন্ত 17টি প্রতিষ্ঠান নিষিদ্ধ এবং 28টি প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট 45টি মার্কিন প্রতিষ্ঠানের উপর বিভিন্ন মাত্রা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী 6.1 মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী আন্তোফাগাস্তায় এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা 104 কিলোমিটার ছিল বলে জানিয়েছে ইএমএসসি। বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম চিলি। 1960 সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় 9.5 মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত 6,000 মানুষের মৃত্যু হয়। এর আগে গেল বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে 6.2 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গাজার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর প্রায় 900 সেনা সদস্য নিহত হয়েছেন। গাজার সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে চলমান যুদ্ধে তাদের 891 জন সেনা এবং কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে 28 সেনা আত্মহত্যা করেছেন। 13 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় তেল আবিব। এর আগে 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার নাবাতে এলাকায় মাঝারি পাল্লার রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। এদিকে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে এই এলাকায় 3টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গেল মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি সময় হিজবুল্লাহর সদস্যরা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল। তবে হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানাননি তারা। ভূমধ্যসাগরে পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় উপকূলের কাছে জোড়া নৌকা ডুবির ঘটনা অন্তত 27 অভিবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া নৌকার আরও অন্তত 83 অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তিউনিসিয়ার একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। দেশটির ফ্যাক্স শহরের বেসরকারি প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেছেন তিউনিসিয়ার কেরকেনা দ্বীপপুঞ্জ থেকে অভিবাসীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের সবাই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। তাদের
তাদের সবার গন্তব্য ছিল ইউরোপ বলেও জানিয়েছেন তিনি। তিউনিসিয়ার জাতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জোড়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে। প্রযুক্তির মাধ্যমে মানুষের নিত্যদিনের কাজ সহজ করতে এবার 1000 ইউনিট হিউম্যানয়েড বা মানবিক রোবট তৈরি করেছে সাংহাই ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে। বিশেষ এই রোবট গৃহস্থালির কাজে ব্যবহার করা। শুধু তাই নয়, বিজ্ঞান গবেষণা, উৎপাদন ও ব্যবসার কাজে অবদান রাখতে পারবে মানবিক রোবট। আরও জানাচ্ছেন ঋতু সাহা। হিউম্যানয়েড বা মানবিক রোবট তৈরির প্রতিযোগিতা চলছে সারা বিশ্ব জুড়ে। আর এই প্রতিযোগিতায় বরাবরের মতোই এগিয়ে রয়েছে চীন। সম্প্রতি দেশটির সাংহাই ভিত্তিক একটি প্রযুক্তি সংস্থা অন্তত 1000 ইউনিট মানবিক রোবট তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটগুলো মানুষের কাজকে আরও সহজ করার জন্য তৈরি করেছেন তারা। এসব রোবট বিজ্ঞান গবেষণা, উৎপাদন ও ব্যবসায়িক কাজে সহ বিভিন্ন খাতে খুব সহজেই কাজে লাগানো যাবে। 2024 সালে আমরা শুধুমাত্র 1000 ইউনিট রোবটই তৈরি করতে পেরেছি। আমরা আরও রোবট তৈরি করার চেষ্টা করছি। তবে 2025 সালে আমাদের টার্গেট হাজার হাজার ইউনিট রোবট তৈরি করা, যা মানুষের নিত্যদিনের কাজগুলো আরও সহজ করে তুলতে পারবে। বিশেষ এই রোবটগুলোতে এআই ব্যবহার করার কারণে এগুলো সহজেই ডেটা সংগ্রহ করতে পারে। এছাড়া এগুলোর মধ্যে রয়েছে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন ও সহজেই বিভিন্ন দেশের ভাষা বোঝার মতো ক্ষমতাও। চীনের শিল্প উন্নয়ন তথ্য কেন্দ্রের প্রধান বলছেন, 2024 সালে চীনে মানবিক রোবট শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। দেশ জুড়ে এই রোবট তৈরির অনেক প্রতিষ্ঠানও নতুন করে তৈরি হয়েছে। তবে এগুলো বাণিজ্যিকভাবে উৎপাদনের ক্ষেত্রে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মানবিক রোবটগুলো 2025 সালে আরও দ্রুত বিকাশ লাভ করবে। সেগুলোর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে আরও কিছু অগ্রগতি দরকার। তারা শীঘ্রই মানুষের মতো দ্রুত চলাফেরা করতে পারবে এবং চীনের হাজারো পরিবারকে তাদের নিত্যদিনের কাজে সহযোগিতা করতে পারবে। শিগগিরই চাকাযুক্ত আরও ভারী কাজ করতে পারার মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট তৈরির চেষ্টা করছে চীন। ঋতু সাহা, 71। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।